হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। সবারই প্রস্তুতি খুব ভালো চলছে। আজ আমরা সিটেট পেপার 1 সেপ্টেম্বর 2016-এ যে সিডিপি কোশ্চেনগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করে দিও। তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ঠিক আছে, শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন: As a teacher who firmly believes in social constructivist theory of Lev Vygotsky, which of the following methods would you prefer for assessing your students? একজন শিক্ষক হিসেবে আপনি যদি লেভ ভাইগটস্কির সামাজিক গঠনবাদ তত্ত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তাহলে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কোন পদ্ধতিটি বেশি পছন্দ করবেন? কোলাবোরেটিভ প্রজেক্টস, সহযোগিতামূলক প্রকল্প, স্ট্যান্ডার্ডাইজড টেস্টস, মানকীকৃত পরীক্ষা, ফ্যাক্ট বেসড রিকল কোয়েশ্চেন্স, তথ্যভিত্তিক মুখস্থ প্রশ্ন, কেউ বলেনি এটা, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স, নৈর্ব্যক্তিক বহু বিকল্প প্রশ্ন। তাহলে যদি আমরা ভাইগটস্কির থিওরি পড়ে থাকি তাহলে সবাই জানবে যে ভাইগটস্কি থিওরিতে ভাইগটস্কি কিন্তু কোলাবোরেটিভ প্রজেক্ট সম্বন্ধে কথা বলেছিলেন। তার যদি মতে আমরা নিই তাহলে তিনি কিন্তু বলেছিলেন যে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু শেখা হয়। যেটা কোলাবোরেটিভ প্রজেক্ট, এখানে কিন্তু শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে, আলোচনা করে, একে অপরের কাছ থেকে শেখে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে আমাদের কোলাবোরেটিভ প্রজেক্ট। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট কি? এটা মুখ্যত ব্যক্তিগত মূল্যায়ন। ঠিক আছে, সামাজিক মিথস্ক্রিয়া এখানে হয় না। ফ্যাক্ট বেসড রিকল তো হচ্ছেই না। অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু মানে যেটা উচ্চতর অ্যাসেসমেন্ট সেটার মধ্যে কিন্তু আসছে না, তাহলে এটাও হচ্ছে না। এ আমাদের অ্যান্সার। নেক্সট: টু ক্যাটার টু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিজ ক্লাসরুম এ টিচার শুড, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যের প্রতি গুরুত্ব দিতে একজন শিক্ষকের উচিত হ্যাভ ইউনিফর্ম অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়েজ অফ টিচিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, সবার জন্য একই ধরনের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা, সেগ্রিগেট অ্যান্ড লেভেল চিলড্রেন বেসড অন দেয়ার মার্কস, নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের আলাদা করা ও চিহ্নিত করা। সেগ্রিগেশন কিন্তু নেগেটিভ, চলে না, আলাদা করা চলবে না। এনগেজ ইন এ ডায়ালগ উইথ স্টুডেন্টস অ্যান্ড ভ্যালু দেয়ার পার্সপেক্টিভস, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা এবং তাদের মতামতকে মূল্য দেওয়া। ইম্পোজ স্ট্রিক্ট রুলস আপন হিজ স্টুডেন্টস, কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু শেখার ধরন, তাদের আগ্রহ, তাদের সামর্থ্য কিন্তু আলাদা, তাই শিক্ষককে কিন্তু তাদের মতামত শুনতে হবে। ঠিক আছে, তাই সবচেয়ে বেস্ট অ্যান্সার আমাদের হচ্ছে সি, এনগেজ ইন এ ডায়ালগ উইথ স্টুডেন্টস অ্যান্ড ভ্যালু দেয়ার পার্সপেক্টিভস। ঠিক আছে, হ্যাভ ইউনিফর্ম যদি করি, এক পদ্ধতি কিন্তু সবার জন্য কার্যকর নাও হতে পারে, তাহলে এ হচ্ছে না। ইম্পোজ স্ট্রিক্ট রুলস আপন হিজ স্টুডেন্টস, কঠোর কঠোর নিয়ম, কিন্তু যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সেটাকে কিন্তু মানে সেটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে যায় না, তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট: অ্যাসেসমেন্ট ইজ পারপাসফুল ইফ, মূল্যায়ন তখনই উদ্দেশ্যপূর্ণ হয় যখন ইট ইন্ডিউসেস ফিয়ার অ্যান্ড স্ট্রেস এমং দ্য স্টুডেন্টস, তা শিক্ষার্থীদের মধ্যে ভয় ও চাপ সৃষ্টি করতো বা করে। ইট ইট সার্ভস অ্যাজ এ ফিডব্যাক ফর দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স, শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য প্রতিক্রিয়া প্রদান করে। ইট ইজ ডান অনলি ওয়ান্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরে মাত্র একবার হয় শেষে। কম্পারেটিভ evaluations are made to differentiate between the students' achievements, শিক্ষার্থীদের সাফল্যের তুলনামূলক বিচার করা হয়। তাহলে পারপাসফুল অ্যাসেসমেন্ট, তাহলে মূল্যায়নের প্রধান কাজই হলো ফিডব্যাক প্রদান করা, তাই না? সেটা সামেটিভ হোক বা আমাদের ফর্মেটিভ হোক। তো সবচেয়ে বেস্ট আমাদের পারপাস কি এখানে? ইট সার্ভস অ্যাজ এ ফিডব্যাক ফর দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স, বি হচ্ছে অ্যান্সার। এ কেন হবে না? ভয় সৃষ্টি কিন্তু মূল্যায়নের উদ্দেশ্য নয়, যদিও ভয় সবারই আমাদের এসেছে আমরা যখন পড়েছি, কিন্তু ওটা কিন্তু আসল উদ্দেশ্য নয়। ইট ইজ ডান অনলি ওয়ান্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, শুধুমাত্র বার্ষিক পরীক্ষা কিন্তু যথেষ্ট নয়। কম্পারেটিভ এভালুয়েশনস আর মেড টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য স্টুডেন্টস অ্যাচিভমেন্ট, তুলনা নয়, উন্নয়ন গুরুত্বপূর্ণ, সেই জন্য বি আমাদের অ্যান্সার। নেক্সট: অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, দ্য রোল অফ এ টিচার হ্যাজ টু বি, এনসিএফ 2005 অনুযায়ী একজন শিক্ষকের ভূমিকা হওয়া উচিত অথরিটেটিভ কর্তৃত্বপরায়ণ, ডিক্টেটোরিয়াল স্বৈরাচারী, পারমিসিভ অতিরিক্ত শিথিল, ফ্যাসিলিটেটিভ সহায়ক ও পথপ্রদর্শক।
যারা এনসিএফ 2005 পড়েছো সেখানে কিন্তু বলাই আছে যে টিচার কাজ করে অ্যাজ এ ফ্যাসিলিটেটর, ঠিক আছে। সেখানে বলাই আছে যে এখন কিন্তু মানে আগেও সেটা ছিল, কিন্তু শিক্ষক কিন্তু কোনো নলেজ গিভার নয়, শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের নলেজ তৈরি করে, বরং সেখানে শিক্ষক একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। অথরিটেটিভ, কর্তৃত্বপরায়ণ তো হয় না, নেগেটিভ। ডিক্টেটোরিয়াল, স্বৈরাচারী হয় না। অতিরিক্ত স্বাধীনতা দেওয়া, সেটাও ঠিক নয়। তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, research suggests that in a diverse classroom a teacher's expectations from her students, তাহলে গবেষণা অনুযায়ী বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে শিক্ষকের প্রত্যাশা have a significant impact on their learning, শিক্ষার্থীদের শেখার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর the sole determinant of learning, শেখার একমাত্র নির্ধারক, should not be correlated with learning, শেখার সঙ্গে সম্পর্কিত নয়। do not have any effect on learning, শেখার উপর কোনো প্রভাব ফেলে না। তাহলে টিচারের এক্সপেকটেশন রিসার্চ অনুযায়ী কিন্তু বলা আছে যে একটা পিগমেলিয়ান এফেক্ট কাজ করে। শিক্ষক যদি ইতিবাচক প্রত্যাশা রাখে তাহলে কিন্তু শিক্ষার্থীরা ভালো ফল করার চেষ্টা করে। শিক্ষকই যদি নেতিবাচক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর উপর ভালো মানে খারাপ একটা খারাপ ইয়া পড়ে, ঠিক আছে, এফেক্ট পড়ে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন দেয়ার লার্নিং। আর দ্য সোল ডিটারমিনেন্ট অফ লার্নিং, লার্নিং এর কি একমাত্র কারণ তা নয়। শুড নট বি কোরিলেটেড উইথ লার্নিং, মানে শেখার সঙ্গে সম্পর্কিত নয়, সম্পর্কিত বটে। তাই ডু নট হ্যাভ এনি এফেক্ট অন লার্নিং, প্রভাব অবশ্যই আছে। তাহলে এ আমাদের অ্যান্সার। নেক্সট, ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য ইজ অ্যান আনরিয়ালিস্টিক গোল, এটি একটি অবাস্তব লক্ষ্য। ইজ ডেট্রিমেন্টাল টু চিলড্রেন উইদাউট ডিসেবিলিটিস, এটি সাধারণ শিক্ষার্থীদের ক্ষতি করে। উইল ইনক্রিজ দ্য বার্ডেন অন স্কুলস, এটি বিদ্যালয়ের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। রিকোয়ার্স এ চেঞ্জ ইন অ্যাটিটিউড, কন্টেন্ট অ্যান্ড অ্যাপ্রোচ টু টিচিং, মনোভাব, বিষয়বস্তু ও শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন প্রয়োজন। তাহলে ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যদি আমরা কোনো স্কুলে ইনক্লুসিভ এডুকেশন সফলভাবে চালাতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? সেখানে প্রথমত শিক্ষকের মনোভাব ঠিকঠাক হওয়া উচিত, পাঠ্যবস্তু যেন সেরকম হয় সেদিকে আমাদেরকে আমাদেরকে নজর রাখতে হবে। শিক্ষণ পদ্ধতি কেমন আমরা দিচ্ছি, তার কেমন ডিসেবিলিটি, সেই জন্য আমরা কেমন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করছি, এগুলি সব কিন্তু আমাদের দরকারি। তাহলে আমাদের বেস্ট অপশন কি? রিকোয়ার্স এ চেঞ্জ ইন অ্যাটিটিউড, কন্টেন্ট অ্যান্ড অ্যাপ্রোচ টু টিচিং, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আনরিয়ালিস্টিক গোল তো এখন নয়, এটা ইনক্লুসিভ এডুকেশন তো এখন নতুন বাস্তবসম্মত। ইজ ডেট্রিমেন্টাল টু চিলড্রেন উইদাউট ডিসেবিলিটিস, অন্য শিশুদের ক্ষতি কিন্তু করে না। উইল ইনক্রিজ দ্য বার্ডেন অন স্কুলস, শুধু বোঝা নয়, শিক্ষার মান বাড়ায়, ঠিক আছে। সি হচ্ছে না, ডি আমাদের অ্যান্সার। নেক্সট, হ্যাভিং এ ডাইভার্স ক্লাসরুম উইথ চিলড্রেন ফ্রম ভ্যারিড সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ডস এনরিচেস দ্য লার্নিং এক্সপিরিয়েন্সেস অফ অল স্টুডেন্টস। দিস স্টেটমেন্ট ইজ, বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পটভূমির শিশুদের নিয়ে গঠিত শ্রেণীকক্ষ সকল শিক্ষার্থীর শেখার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। উক্তিটি ইনকারেক্ট বিকজ ইট ক্যান কনফিউজ দ্য চিলড্রেন, ভুল কারণ এতে শিশুরা বিভ্রান্ত হতে পারে। কারেক্ট বিকজ চিলড্রেন লার্ন মেনি স্কিলস ফ্রম দেয়ার পিয়ার্স, সঠিক কারণ শিশুরা সহপাঠীদের কাছ থেকে অনেক কিছু শেখে। কারেক্ট বিকজ ইট মেক্স দ্য ক্লাসরুম মোর হিয়ারার্কিক্যাল, সঠিক কারণ এতে শ্রেণীকক্ষ আরো স্তরবিন্যস্ত হয়। ইনকারেক্ট বিকজ ইট লিডস টু আননেসেসারি কম্পিটিশন, ভুল কারণ এতে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা সৃষ্টি হয়। ডাইভার্স ক্লাসরুম, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ, তাই তো। এখানে কিন্তু বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন রিলিজিয়ানের শিক্ষার্থীরা আসে। তাহলে এক্ষেত্রে কি হবে? এটা কারেক্ট, লার্নিং এক্সপিরিয়েন্স অল স্টুডেন্টস, এটা কারেক্ট কারণ চিলড্রেনরা কিন্তু সহপাঠীদের কাছ থেকে অনেক কিছু শেখে। ইনকারেক্ট এটা কেন হচ্ছে না? কারণ বিভ্রান্তি নয়, ক্লাসরুম সমৃদ্ধ করে, তাহলে এটা হচ্ছে না। কারেক্ট বিকজ ইট মেক্স ক্লাসরুম মোর হিয়ারার্কিক্যাল, শ্রেণীবিন্যাস বাড়ানো কিন্তু লক্ষ্য নয়। ইনকারেক্ট বিকজ ইট ইজ আননেসেসারি প্রতিযোগিতা বাড়ানো মূল উদ্দেশ্য নয়। তাহলে আমাদের বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ চাইল্ড উইথ হেয়ারিং ইম্পেয়ারমেন্ট, শ্রবণ প্রতিবন্ধী একটি শিশু, শুড বি সেন্ট অনলি টু এ স্পেশাল স্কুল, শুধুমাত্র বিশেষ বিদ্যালয়ে পড়া উচিত। শুড রিসিভ অনলি ভোকেশনাল ট্রেনিং, কেবল বৃত্তিমূলক শিক্ষা পাওয়া উচিত। ক্যান ডু ভেরি ওয়েল ইন রেগুলার স্কুল ইফ সুটেবল সাপোর্ট ইজ প্রোভাইডেড, উপযুক্ত সহায়তা পেলে সাধারণ বিদ্যালয়েও খুব ভালো করতে পারে। ক্যান নেভার পারফর্ম অন এ পার উইথ ক্লাসমেটস, কখনো সহপাঠীদের সমতুল্য হতে পারে না। হেয়ারিং ইম্পেয়ারমেন্ট,
ইনক্লুসিভ এডুকেশন অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় সহায়তা পেলে শ্রবণ প্রতিবন্ধী শিশুরাও সাধারণ বিদ্যালয়ে সফল হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, ক্যান ডু ভেরি ওয়েল ইন এ রেগুলার স্কুল ইফ সুটেবল সাপোর্ট ইজ প্রোভাইডেড। স্পেশাল স্কুল বাধ্যতামূলক নয়, শুধু ভোকেশনাল ট্রেনিং যথেষ্ট নয়, এটা কিন্তু পুরোপুরি ভুল যে অন্যান্য সহপাঠীদের সঙ্গে সমতুল্য হতে পারে না। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ গিফটেড লার্নার? নিম্নলিখিত কোনটি মেধাবী শিক্ষার্থীর বৈশিষ্ট্য? হি গেটস অ্যাগ্রেসিভ অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, সে সহজে আক্রমণাত্মক ও হতাশ হয়ে পড়ে। হি ক্যান ফিল আন্ডার স্টিমুলেটেড অ্যান্ড বোর্ড ইফ দ্য ক্লাস অ্যাক্টিভিটিস আর নট চ্যালেঞ্জিং এনাফ, চ্যালেঞ্জিং কাজ না পেলে সে বিরক্ত উৎসাহিত বোধ করতে পারে। হি ইজ হাইলি টেম্পারামেন্টাল, সে অত্যন্ত খামখেয়ালি স্বভাবের। হি এনগেজেস ইন রিচুয়ালিস্টিক বিহেভিয়ার, সে পুনরাবৃত্তিমূলক আচরণ করে। তাহলে গিফটেড লার্নার এদের কিন্তু মানসিক যে ক্ষমতা সেটা বেশি, সহজ কাজ দিলে তারা কিন্তু বিরক্ত হয়। ঠিক আছে, তাহলে সে কি অ্যাগ্রেসিভ ও ফ্রাস্ট্রেটেড হয়? এটা কিন্তু গিফটেডনেসের বৈশিষ্ট্য নয়। টেম্পারামেন্টাল হয়, খামখেয়ালি হওয়া কিন্তু সবসময় হয় না, এটা কম, কখনো কখনো সবারই হতে পারে। হি এনগেজেস ইন রিচুয়ালিস্টিক বিহেভিয়ার, এটা সাধারণত অটিজম যাদের থাকে তাদের বেশি হয়। তা এটা হচ্ছে আমাদের বি হচ্ছে বেস্ট অ্যান্সার। হি ক্যান ফিল আন্ডার স্টিমুলেটেড অ্যান্ড বোর্ড ইফ দ্য ক্লাস অ্যাক্টিভিটিস আর নট চ্যালেঞ্জিং এনাফ, সে বিরক্ত হয়ে পড়তে পারে যদি সহজ সহজ বেশি তাকে কাজ করানো হয়। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ টিচার ক্যান এনহ্যান্স ইফেক্টিভ লার্নিং ইন হার এলিমেন্টারি ক্লাসরুম বাই, প্রাথমিক স্তরের শ্রেণীকক্ষে কার্যকর শেখা বাড়ানোর জন্য একজন শিক্ষক অফারিং রিওয়ার্ডস ফর স্মল স্টেপস ইন লার্নিং, ছোট ছোট সাফল্যের জন্য পুরস্কার দিতে পারেন। ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, বারবার অনুশীলন করাতে পারেন। এনকারেজিং কম্পিটিশন এমাংস্ট হার স্টুডেন্টস, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে পারেন, প্রতিযোগিতা বাড়ানো হবেই না। কানেক্টিং দ্য কন্টেন্ট টু দ্য লাইভস অফ দ্য স্টুডেন্টস, পাঠ্য বিষয়ক শিক্ষার্থীকে জীবনের সঙ্গে যুক্ত করতে পারেন। বারবার বলেছি, যখনই কোনো কিছু বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যাবে তখনই সেটা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ হয়ে যাবে, যেটা এখন মানা হয়। তাহলে সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ডি আমাদের অ্যান্সার। অফারিং রিওয়ার্ডস ফর স্মল স্টেপস ইন লার্নিং, এটা এক্সটেন্সিভ মোটিভেশন হয়ে যাবে। ড্রিল কিন্তু সবসময় উপযোগী নয়, সীমিত উপযোগী। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস about children are correct? Children are passive recipients of knowledge. Children are problem solvers. Children are scientific investigators. Children are active explorers of the environment. শিশুদের সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি সঠিক? শিশুরা জ্ঞানের নিষ্ক্রিয় গ্রহণকারী, শিশুরা সমস্যা সমাধানকারী, শিশুরা বৈজ্ঞানিক অনুসন্ধানকারী, শিশুরা পরিবেশের সক্রিয় অন্বেষণকারী। তাহলে আমরা যদি পিয়াজের কথা পড়ি, তাহলে পিয়াজে কিন্তু বারবার বলেছেন যে children are problem solver, scientific investigators আর active explorers of the environment, তারা কিন্তু কখনোই প্যাসিভ রেসিপিয়েন্ট নয়। ঠিক আছে, তাহলে 2, 3, 4, 2, 3, 4 হচ্ছে আমাদের অ্যান্সার, আর বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইফেক্টিভ মেথড টু এনকারেজ কনসেপচুয়াল ডেভেলপমেন্ট ইন স্টুডেন্টস? শিক্ষার্থীদের ধারণাগত বিকাশের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? নিউ কনসেপ্টস শুড বি আন্ডারস্টুড উইদাউট এনি রেফারেন্স টু ওল্ড ওয়ান্স, পুরনো ধারণার সাহায্য ছাড়া নতুন ধারণা শেখানো। রিপ্লেস স্টুডেন্টস ইনকারেক্ট আইডিয়াস বাই আস্কিং দেম টু মেমোরাইজ, ভুল ধারণা মুখস্থ করিয়ে সংশোধন, মুখস্থ তো হবেই না। গিভ স্টুডেন্টস মাল্টিপল এক্সাম্পলস অ্যান্ড এনকারেজ দেম টু ইউজ রিজনিং, বিভিন্ন উদাহরণ দিয়ে যুক্তি ব্যবহার করতে উৎসাহিত করা। ইউজ পানিশমেন্ট টিল কনসেপচুয়াল চেঞ্জ ওকার্স, ধারণাগত পরিবর্তন না হওয়া পর্যন্ত শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া চলে না। তাহলে দুটো অপশন তো প্রথমেই আমাদের কেটে গেল। তাহলে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট এটা কি? এটা কিন্তু মুখস্থ নয়, এটা যুক্তি আর উদাহরণের মাধ্যমে গড়ে ওঠে। তো আমাদের সেই রকম অপশন কোনটা আসে? সি, গিভ স্টুডেন্টস মাল্টিপল এক্সাম্পলস অ্যান্ড এনকারেজ দেম টু ইউজ রিজনিং। সি হচ্ছে আমাদের অ্যান্সার। এ কি? পুরনো জ্ঞানের উপর কিন্তু নতুন জ্ঞান গড়ে ওঠে, তাই যদি পুরনো জ্ঞান ধারণা সাহায্য না নিই তাহলে কিন্তু সেটা খুব একটা সাহায্যকারী হবে না। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, প্রাইমারি স্কুল চিলড্রেন উইল লার্ন মোস্ট ইফেক্টিভলি ইন অ্যান অ্যাটমসফিয়ার, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সবচেয়ে কার্যকরভাবে শিখবে এমন পরিবেশে যেখানে হোয়ার দেয়ার ইমোশনাল নিডস আর মেট অ্যান্ড দে ফিল দ্যাট দে আর ভ্যালিউড, তাদের আবেগগত চাহিদা পূরণ হয় এবং তারা নিজেদের মূল্যবান মনে করে। হোয়ার দ্য টিচার ইজ অথরিটেটিভ অ্যান্ড ক্লিয়ারলি ডিক্টেটস হোয়াট শুড বি ডান, যেখানে শিক্ষক কর্তৃত্বপরায়ণ এবং সব নির্দেশ তিনিই দেন। হোয়ার দ্য ফোকাস ইজ অনলি অন রিডিং রাইটিং অ্যান্ড ম্যাথামেটিক্স, যেখানে কেবল পড়া লেখা ও গণিতের উপর জোর দেওয়া হয়।
where the teacher leads all learning and students remain passive, যেখানে শিক্ষকই সব শেখান, শিক্ষার্থীরা নিষ্ক্রিয়। তাহলে ইফেক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, যেখানে শিশুরা নিরাপদ পরিবেশ মনে করবে, যেখানে জানবে যে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ রাখতে পারবো, সেখানেই কিন্তু সবচেয়ে ভালো তারা শিখবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, হোয়ার দেয়ার ইমোশনাল নিডস আর মেট অ্যান্ড দে ফিল দ্যাট দে আর ভ্যালুড। কর্তৃত্ব পরায়ণ শেখাকে কিন্তু এখন আর ভালোভাবে দেখা হয় না। ঠিক আছে, হোয়ার দ্য ফোকাস ইজ অনলি অন রিডিং, মানে এখন আর দেখা হয় না, আগে এরকম ভাবে হতো, সেই জন্যই বলছি। ঠিক আছে, ওটা কখনোই ভালো ছিল না, আগেও ভালো ছিল না, এখনো ভালো না, কিন্তু আগে এটা বেশি হতো। হয়ে দ্য ফোকাস ইজ অনলি অন রিডিং রাইটিং অ্যান্ড ম্যাথামেটিক্স, সামগ্রিক বিকাশকে কিন্তু এটা উপেক্ষা করে। শুধু পড়লে লিখলে আর অঙ্ক করলে কি সব বিকাশ হয়? হয় না। হোয়ার দ্য টিচার লিডস অল লার্নিং অ্যান্ড স্টুডেন্টস রিমেন প্যাসিভ, শিশুকে নিষ্ক্রিয় করে কিন্তু শেখা হয় না। তাহলে এ আমাদের অ্যান্সার। নেক্সট, a child sees a crow flying past the window and says, a bird. What does this suggest about the child's thinking? The child has previously stored memories. The child has developed the concept of a bird. The child has developed some tools of language to communicate her experience. একটি শিশু জানালার পাশ দিয়ে উড়ে যাওয়া একটি কাক দেখে বলে একটা পাখি। এটি শিশুর চিন্তাভাবনা সম্পর্কে কি নির্দেশ করে? শিশুর পূর্ব সঞ্চিত স্মৃতি রয়েছে, শিশুর পাখি ধারণাটি গড়ে উঠেছে, অভিজ্ঞতা প্রকাশের জন্য শিশুর ভাষাগত দক্ষতা তৈরি হয়েছে। তাহলে এক্ষেত্রে তো তিনটিই হয়েছে। ঠিক আছে, তার পূর্ব অভিজ্ঞতাও, পূর্ব সঞ্চিত স্মৃতিও রয়েছে, পাখি সম্বন্ধে ধারণাও আছে, আর সেটাকে ব্যক্ত করার ভাষাও রয়েছে। তাহলে এক দুই তিন, তিনটেই হবে, তাহলে সি আমাদের অ্যান্সার। নেক্সট, what should a teacher tell her students to encourage them to do tasks with intrinsic motivation? শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রেরণায় কাজ করতে উৎসাহিত করতে শিক্ষক কি বলতে পারেন? কাম অন, ফিনিশ ইট বিফোর সি ডাজ, ওর আগে শেষ করো। তাহলে এটা একটা কম্পিটিশন হয়ে যাচ্ছে, যেটা এখন নেগেটিভ। হোয়াই কান্ট ইউ বি লাইক হিম, তুমি ওর মতো হতে পারো না কেন? এখানেও কম্প্যারিজন হয়ে যাচ্ছে, তাহলে এটাও নেগেটিভ। কমপ্লিট দ্য টাস্ক ফাস্ট অ্যান্ড গেট এ টফি, তাড়াতাড়ি শেষ করো, টফি পাবে, এটা তো এক্সট্রিনসিক মোটিভেশন হয়ে যাচ্ছে, তাহলে সিও হচ্ছে না। ট্রাই টু ডু ইট ইউ উইল লার্ন, চেষ্টা করো তুমি এটি শিখবে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে শেখার নিজে নিজে শেখার উপর জোর দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ক্যান এ টিচার এনকারেজ হার স্টুডেন্টস টু বি ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড টুয়ার্ডস লার্নিং? শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের শেখার প্রতি অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত করতে পারেন? বাই ইন্ডিউসিং এংজাইটি অ্যান্ড ফিয়ার, ভয় ও উদ্বেগ সৃষ্টি করে। বাই গিভিং কম্পিটিটিভ টেস্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে প্রতিযোগিতা তো হবে না। বাই সাপোর্টিং দেম ইন সেটিং ইন্ডিভিজুয়াল গোলস অ্যান্ড দেয়ার মাস্টারি, ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনে সহায়তা করে। বাই অফারিং টেঞ্জিবল রিওয়ার্ডস, বস্তুগত পুরস্কার দিয়ে। ইন্ট্রিনসিক মোটিভেশন কি আমরা সবাই জানি, এটা তখনই তৈরি হবে যখন শিক্ষার্থী নিজের উন্নতি ও শেখার আনন্দকে গুরুত্ব দেবে। ঠিক আছে, শিক্ষক যদি ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণে সাহায্য করেন এবং দক্ষতা অর্জনে সহায়তা করেন, তাহলে কিন্তু শিক্ষার্থী নিজে থেকেই শিখতে আগ্রহী হবে। তাহলে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে সি। এংজাইটি আর ফিয়ারে কিন্তু কখনোই ইন্ট্রিনসিক মোটিভেশন আসবে না। ট্যাঞ্জিবল রিওয়ার্ড পুরস্কার দিলে এটা বেশিরভাগ ক্ষেত্রে এক্সট্রিনসিক মোটিভেশনে পরিণত হবে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, in an elementary classroom an effective teacher should aim at the students to be motivated. প্রাথমিক শ্রেণীকক্ষে একজন কার্যকর শিক্ষকের লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের এমনভাবে অনুপ্রাণিত করা যাতে তারা টু লার্ন ফর দ্য সেক অফ লার্নিং ইটসেলফ, শেখার আনন্দের জন্য শেখে। টু মেমোরাইজ বাই রোট, মুখস্থ বিদ্যায় দক্ষ হয়, তা তো হবেই না। টু রেসপেক্ট দ্য টিচার থ্রু পানিশমেন্ট, শাস্তির ভয়ে শিক্ষককে সম্মান করা, এটাও হবে না। টু গেট গুড মার্কস অনলি, শুধু ভালো নাম্বার পাওয়ার জন্য, এটাও হবে না। এতক্ষণ ধরে আমরা পড়ে আসছি ইন্ট্রিনসিক মোটিভেশনের জন্য, তাই তো? সর্বোত্তম শিক্ষা তখনই হয় যখন শিক্ষার্থী শেখার আনন্দের জন্য শেখে, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইফেক্টিভ স্কুল প্র্যাকটিস? নিম্নলিখিত কোনটি কার্যকর বিদ্যালয় চর্চার উদাহরণ? কনস্ট্যান্ট কম্পারেটিভ এভালুয়েশন, ক্রমাগত তুলনামূলক মূল্যায়ন। কর্পোরাল পানিশমেন্ট, শারীরিক শাস্তি, এটা তো হচ্ছেই না। ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। কম্পিটিটিভ ক্লাসরুম, প্রতিযোগিতামূলক শ্রেণীকক্ষ, প্রতিযোগিতামূলকও হচ্ছে না। তাহলে প্রত্যেক শিশুর কিন্তু শেখার গতি আর ক্ষমতা আলাদা, আগেই পড়েছি আমরা, তাই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা কিন্তু সবচেয়ে কার্যকর, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, দ্য cephalocaudal প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট এক্সপ্লেন্স হাউ ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম। cephalocaudal নীতি অনুযায়ী বিকাশ ঘটে কোথা থেকে কোথায়, আমরা সবাই পড়েছি হয়তো। জেনারেল টু স্পেসিফিক ফাংশনস, সাধারণ থেকে বিশেষের দিকে। ডিফারেন্সিয়েটেড টু ইন্টিগ্রেটেড ফাংশনস, পৃথক থেকে সমন্বিতের দিকে। হেড টু টো, মাথা থেকে পায়ের দিকে। রুরাল টু আরবান এরিয়াস, গ্রাম থেকে শহরের দিকে। তাহলে যারা যারা
ডেভেলপমেন্টের প্রিন্সিপালগুলো পড়েছিলে সবাই জানবে যে সেফালোকডাল হচ্ছে হেড টু টো, সি হচ্ছে আমাদের অ্যান্সার, মাথা থেকে পায়ে অবধি যে ডেভেলপমেন্ট সেটা। আরেকটা হয় যেটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, সেটা কি, তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেন্সিটিভ পিরিয়ড পার্টেনিং টু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট? ভাষা বিকাশের ক্ষেত্রে সংবেদনশীল সময়কাল কোনটি? প্রিনেটাল পিরিয়ড, জন্মপূর্ব সময়, মিডল চাইল্ডহুড, মধ্য শৈশব, অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ককাল, আর্লি চাইল্ডহুড পিরিয়ড, প্রারম্ভিক শৈশব। জন্মপূর্বে তো ভাষা শিখবেই না, তাই তো? জন্ম থেকে প্রায় 6 বা 8 বছর পর্যন্ত ভাষা শেখার সবচেয়ে সংবেদনশীল সময়, সেটা কোন বয়সে? সেটা হয় আর্লি চাইল্ডহুড পিরিয়ড। মিডল চাইল্ডহুড সেন্সিটিভ পিরিয়ডটা অনেকটাই শেষ হয়ে যায় সেই সময়। অ্যাডাল্টহুড, এটা তো ভাষা শেখা সম্ভব হলেও এখানে কিন্তু আরো গাঢ় হয়ে যায়, তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ 6-year-old girl shows exceptional sporting ability. Her capabilities are most likely the result of an interaction between. 6 বছর বয়সী একটি মেয়ের অসাধারণ ক্রীড়া দক্ষতা সম্ভবত কোন দুই উপাদানের পারস্পরিক প্রভাবের ফল? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি ও পরিবেশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশ, হেলথ অ্যান্ড ট্রেনিং, স্বাস্থ্য ও প্রশিক্ষণ, ডিসিপ্লিন অ্যান্ড নিউট্রিশন, শৃঙ্খলা ও পুষ্টি। তাহলে সিডিপির প্রথমেই আমরা পড়ি যে ডেভেলপমেন্ট ইকুয়ালস টু কিন্তু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, তাই তো? প্রতিভা কিন্তু শুধু জিনের জন্য নয়, পরিবেশের জন্য আসে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এগুলো তো ফলাফল, কারণ নয়। হেলথ অ্যান্ড ট্রেনিং, এটা আংশিক কারণ। ডিসিপ্লিন অ্যান্ড নিউট্রিশন, এটাও কিন্তু আংশিক কারণ। এইগুলো সব থাকবে, কিন্তু সবচেয়ে আগে থাকতে হবে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর সেকেন্ডারি এজেন্টস অফ সোশ্যালাইজেশন? নিম্নলিখিত কোনগুলি সামাজিকীকরণের গৌণ এজেন্ট? ফ্যামিলি অ্যান্ড নেইবারহুড, ফ্যামিলি তো প্রাইমারি, তাহলে ফ্যামিলি তো আসছেই না। স্কুল অ্যান্ড নেইবারহুড, স্কুল অ্যান্ড ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, ফ্যামিলি কিন্তু প্রাইমারি সোশ্যালাইজেশনের অংশ, তাহলে ফ্যামিলি তো হচ্ছেই না। তাহলে সবচেয়ে বেস্ট কি, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স তো প্রাইমারির মধ্যে চলে আসছে, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, ভাইগটস্কিজ according to Lev Vygotsky, the primary cause of cognitive development is. লেভ ভাইগটস্কির মতে জ্ঞানীয় বিকাশের প্রধান কারণ হলো ইকুইলিব্রেশন, সাম্যাবস্থা, সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মিথস্ক্রিয়া, অ্যাডজাস্টমেন্ট অফ মেন্টাল স্কিমাস, মানসিক স্কিমার সমন্বয়, স্টিমুলাস রেসপন্স পেয়ারিং, উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্ক। তাহলে আমরা সবাই জানি যে ইকুইলিব্রেশন এগুলো কিন্তু পিয়াজে বলেছিল। অ্যাডজাস্টমেন্ট অফ মেন্টাল স্কিমার কোথাও কিন্তু আমাদের পিয়াজে বলেছিল, তাই না? ভাইগটস্কি কিন্তু সোশ্যাল ইন্টারাকশনের কথা বলেছিল, ঠিক আছে? তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু কোহেলবার্গ স্টেজেস অফ মোরাল রিজনিং, আন্ডার হুইচ স্টেজ উড দ্য রেসপন্স ফল? ইউর প্যারেন্টস উইল বি প্রাউড অফ ইউ ইফ ইউ আর অনেস্ট, সো ইউ শুড বি অনেস্ট। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী নিচের বক্তব্যটি কোন স্তরের উদাহরণ? তুমি যদি সৎ হও তোমার বাবা মা তোমার জন্য গর্বিত হবে, তাই তোমার সৎ হওয়া উচিত। পানিশমেন্ট অবিডিয়েন্স ওরিয়েন্টেশন, শাস্তি আনুগত্য ধাপ, সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, সামাজিক চুক্তি ধাপ, গুড গার্ল গুড বয় ওরিয়েন্টেশন, ভালো ছেলে ভালো মেয়ে ধাপ, ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, আইন ও শৃঙ্খলা ধাপ। তাহলে যদি কোহেলবার্গের তত্ত্ব সবাই পড়ে থাকো, তাহলে সবাই জেনে থাকবে যে প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার জন্য যখন ভালো আচরণ আমরা করি, তখন সেটা কিন্তু কোন স্তরে পড়ছে আমাদের? গুড গার্ল গুড বয় ওরিয়েন্টেশনে, তাই তো? এখানে এই লাইনটা পড়ে দেখো, পানিশমেন্ট ওবিডিয়েন্সের কোনো ভয় এখানে নেই। সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, এটা তো উচ্চতর নৈতিক স্তর। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, এখানে আইন মানার প্রসঙ্গ কিছু নেই, তাহলে সি আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু জে পিয়াজে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নেসেসারি ফর লার্নিং? যা পিয়াজের মতে শেখার জন্য কোনটি প্রয়োজনীয়? অ্যাক্টিভ এক্সপ্লোরেশন অফ দ্য এনভায়রনমেন্ট বাই দ্য লার্নার, শিক্ষার্থীর সক্রিয়ভাবে পরিবেশ অন্বেষণ, অবজার্ভিং দ্য বিহেভিয়ার অফ অ্যাডাল্টস, বড়দের আচরণ পর্যবেক্ষণ, বিলিফ ইন ইমিনেন্ট জাস্টিস, অন্তর্নিহিত ন্যায় বিচারে বিশ্বাস, রিইনফোর্সমেন্ট বাই টিচার্স অ্যান্ড প্যারেন্টস, শিক্ষক ও অভিভাবকের শক্তি বৃদ্ধি। পিয়াজে কিন্তু শিশুদের লিটল সায়েন্টিস্ট বলেছেন, বারবার বলেছি। তারা কিন্তু নিজেরা পরিবেশ থেকে নিজেদের জ্ঞান গঠন করে, ঠিক আছে? তাই তারা হচ্ছে অ্যাক্টিভ এক্সপ্লোরেশন অফ দ্য এনভায়রনমেন্ট বাই দ্য লার্নার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অবজার্ভিং দ্য বিহেভিয়ার অফ অ্যাডাল্টস, এটাতে কিন্তু পিয়াজে কোনো জোর দেয়নি। বিলিফ ইন ইমিনেন্ট জাস্টিস, এটা একটা ধারণা, শেখার কোনো শর্ত নয়। রিইনফোর্সমেন্ট বাই টিচার্স অ্যান্ড প্যারেন্টস, এটা স্কিনারের ধারণা, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
অ্যাকর্ডিং টু যা পিয়াজে দিস টু প্রসেসেস আর নোন অ্যাজ, পিয়াজের মতে নতুন তথ্যকে পুরনো স্কিমার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং পুরনো স্কিমাকে পরিবর্তন করা দুটি প্রক্রিয়া হলো কি? অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, ইকুইলিব্রেশন অ্যান্ড মডিফিকেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। তাহলে আমরা যদি পড়ি পিয়াজের তত্ত্ব, তাহলে সবাই জেনে থাকবো যে অ্যাসিমিলেশন কি, এখানে কিন্তু পুরনো স্কিমাতে নতুন তথ্য যোগ করা হয়। অ্যাকোমোডেশন কি, নতুন তথ্য অনুযায়ী স্কিমা পরিবর্তন করা হয়। তাহলে এই দুটি জিনিসের কথাই কিন্তু বলেছিলেন যে পুরনো স্কিমার সঙ্গে মিলিয়ে নেওয়া আর পরিবর্তন করা, এটা কিন্তু হয় অ্যাসিমিলেশন ও অ্যাকোমোডেশন। ডি হচ্ছে অ্যান্সার। Next, in a progressive classroom setup, the teacher facilitates learning by providing an environment that প্রগতিশীল শ্রেণীকক্ষে শিক্ষক এমন পরিবেশ তৈরি করেন যা প্রমোটস ডিসকভারি, আবিষ্কারমূলক শিক্ষাকে উৎসাহিত করে, ইজ রেস্ট্রিকটিভ, সীমাবদ্ধতামূলক, ডিসকারেজেস ইনক্লুশন, অন্তর্ভুক্তিকে নিরুৎসাহিত করে, এনকারেজেস রিপিটেশন, কেবল পুনরাবৃত্তিকে উৎসাহিত করে। তাহলে প্রোগ্রেসিভ ক্লাসরুম আগেই পড়েছি, প্রোগ্রেসিভ এডুকেশনে কিন্তু লার্নিং বাই ডুইংকে বেশি গুরুত্ব দেওয়া হয়, শিক্ষার্থী নিজে আবিষ্কার করে শেখে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, প্রমোটস ডিসকভারি। রেস্ট্রিকটিভ কিন্তু এর উল্টো, প্রোগ্রেসিভ ক্লাসরুমের উল্টো, তাহলে এটা হচ্ছে না। ডিসকারেজেস ইনক্লুশন, এটা ভুল। এনকারেজেস রিপিটেশন, কেবল পুনরাবৃত্তি হয় না, তাহলে এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হাওয়ার্ড গার্ডনার্স থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স সাজেস্টস দ্যাট, হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্ব অনুযায়ী এভরি চাইল্ড শুড বি টট এভরি সাবজেক্ট ইন 8 ডিফারেন্ট ওয়েজ, প্রতিটি বিষয় 8টি ভিন্ন উপায়ে শেখাতে হবে। ইন্টেলিজেন্স ইজ সোললি ডিটারমাইন্ড বাই আইকিউ টেস্টস, বুদ্ধিমত্তা শুধু আইকিউ দ্বারা নির্ধারিত হয়। টিচার্স শুড ইউজ এমআই মানে মাল্টিপল ইন্টেলিজেন্স অ্যাজ এ ফ্রেমওয়ার্ক ফর অল্টারনেটিভ ওয়েজ অফ টিচিং, শিক্ষকরা বিকল্প শিক্ষণ পদ্ধতি তৈরির কাঠামো হিসেবে এমআই ব্যবহার করতে পারেন। অ্যাবিলিটি ইজ ডেস্টিনি, যোগ্যতা অপরিবর্তনীয়। তাহলে হাওয়ার্ড গার্ডনারের আমরা 8টা ইন্টেলিজেন্স পড়েছি। তা গার্ডনার কিন্তু বলেন যে সবার বুদ্ধিমত্তা কিন্তু একরকম নয়, তাই শিক্ষককে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে হবে। তিনি 8টা ইন্টেলিজেন্সের কথা বলেছে, তাহলে আলাদা আলাদা ভাবে আমরা 8টা ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারি। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 8 উপায়েই যে সবাইকে শেখাতে হবে, মানে 8টা উপায় করে আলাদা আলাদা ভাবে শেখাতে হবে 8টা সাবজেক্ট, সেরকম নয়, এটা হচ্ছে না। ইন্টেলিজেন্স ইজ সোললি ডিটারমাইন্ড বাই আইকিউ টেস্ট, আইকিউ একমাত্র মানদণ্ড নয়। অ্যাবিলিটি ইজ ডেস্টিনি, অ্যাবিলিটি কিন্তু পরিবর্তনশীল, অপরিবর্তনীয় নয়। তাহলে সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ 5-year-old girl talks to herself while trying to fold a t-shirt, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? 5 বছর বয়সী একটি মেয়ে টি শার্ট ভাঁজ করতে করতে নিজের সঙ্গে কথা বলছে, কোন বক্তব্যটি সঠিক? বোথ পিয়াজে অ্যান্ড ভাইগটস্কি এক্সপ্লেন ইট অ্যাজ ইগোসেন্ট্রিক থট, পিয়াজে ও ভাইগটস্কি উভয়ই একে আত্মকেন্দ্রিক চিন্তা বলবেন। পিয়াজে কলস ইট ইগোসেন্ট্রিক স্পিচ হোয়াইল ভাইগটস্কি কলস ইট প্রাইভেট স্পিচ, পিয়াজে একে ইগোসেন্ট্রিক স্পিচ বলে, ভাইগটস্কি একে প্রাইভেট স্পিচ বলে। পিয়াজে কলস ইট সোশ্যাল ইন্টারাকশন হোয়াইল ভাইগটস্কি কলস ইট এক্সপ্লোরেশন, পিয়াজে একে সামাজিক মিথস্ক্রিয়া এবং ভাইগটস্কি একে অনুসন্ধান বলবেন। বোথ এক্সপ্লেন ইট অ্যাজ ইমিটেশন, উভয়ে একে অনুকরণ বলবেন। তাহলে পিয়াজে কিন্তু তার স্তরে, বিশেষ করে প্রি অপারেশনাল স্তরে বলেছিলেন যে বাচ্চারা ইগোসেন্ট্রিক স্পিচ করে, মানে ইগোসেন্ট্রিক স্পিচের কথা আমরা পিয়াজের কাছে শুনি প্রি অপারেশনাল স্টেজে। ভাইগটস্কির কাছে কিন্তু আমরা প্রাইভেট স্পিচের কথা শুনি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে পিয়াজে বলে ইগোসেন্ট্রিক স্পিচ, ভাইগটস্কি বলে প্রাইভেট স্পিচ। ভাইগটস্কি কিন্তু আরো দুটো স্পিচের কথা বলেছিলেন, একটা ইনার স্পিচ আর একটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওরাল স্পিচ না কি ছিল একটা, আহ, পরে যখন আমরা থিওরি ক্লাস করব তখন ডিটেলে করব। তো পিয়াজে বলে এটাকে ইগোসেন্ট্রিক স্পিচ, ভাইগটস্কি বলে প্রাইভেট স্পিচ। ঠিক আছে, নেক্সট, জেন্ডার ইজ এ অ্যান, জেন্ডার হলো একটি বায়োলজিক্যাল এন্টিটি, জৈবিক সত্তা, ফিজিওলজিক্যাল কনস্ট্রাক্ট, শারীরবৃত্তীয় গঠন, ইনেট কোয়ালিটি, জন্মগত বৈশিষ্ট্য, সোশ্যাল কনস্ট্রাক্ট, সামাজিক নির্মাণ। তাহলে জেন্ডার কি? জেন্ডার সমাজ দ্বারা নির্মিত, ঠিক আছে, যেখানে পুরুষের ভূমিকা, পুরুষের আচরণ এগুলোকে একরকম ভাবে ঠিক করে দেওয়া হয়, মেয়েদের ভূমিকা, মেয়েদের আচরণ একরকম ভাবে ঠিক করে দেওয়া হয়। যখনই কেউ ওই আচরণের বিপরীতে কিছু করে, তখনই তাকে কি করা হয়, তাকে, এটা আসছে না এই মুহূর্তে, জাজ করা হয়। ঠিক আছে, যখনই কোনো ছেলে মেয়েদের কাজগুলো করে তখন তাকে মেয়ে বলা হয়, যখন মেয়ে ছেলেদের কাজগুলো করে তখন তাকে ছেলে বলা হয়, এরকম ভাবে জাজ করা হয়। তো জেন্ডার হচ্ছে একটা কিন্তু আমাদের সোশ্যাল কনস্ট্রাক্ট,
ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এ হচ্ছে না, বি হচ্ছে না, জেন্ডার নয়, এটি ইনেট কোয়ালিটি কিন্তু নয়, জন্মগত নয়, সামাজিকভাবে গঠিত, তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার। 30টি কোয়েশ্চেন আমাদের শেষ। আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। আর বারবার সাবস্ক্রাইব করতে বলে তোমাদেরকে বিরক্ত করব না। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।